আচ্ছা দেখো, আমরা রিলেশন টপিকটা স্টার্ট করেছিলাম, স্টার্ট করার পর একটু বাদ পড়ে গেছে বেশ কিছুদিন। তো আমরা সেই রিলেশনের প্রথম দিন আমরা রিলেশনটাকে আমরা যেহেতু গ্রুপ থিওরিটা নিয়ে এখন একটু ব্যস্ত, তাই এই টপিকগুলো ইনকমপ্লিট থেকে গেছে। তো এই টপিকগুলো এখন আমরা পরপর কমপ্লিট করে দেব, ঠিক আছে? তো রিলেশনের আমরা ডেফিনেশন পড়েছিলাম, মানে ডেফিনেশন থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা রিলেশনের সব কিছুই আমরা পড়েছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে এবং কিছু এক্সাম্পল করবো ইকুইভ্যালেন্স রিলেশনের উপর। মেন রিলেশনের মানে রিলেশনের মেন টপিকই হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? তো আমরা রিলেশনের ডেফিনেশন কি বলেছিলাম এর আগের দিন মনে করে দেখো। রিলেশনের ডেফিনেশন আমরা বলেছিলাম এ আর বি দুটো নন এমটি সেট, এ আর বি দুটো নন এমটি সেট, ঠিক আছে? এ আর বি দুটো নন এমটি সেট এবং এদের কার্টেশিয়ান প্রোডাক্ট যদি করি আমি এ ক্রস বি, কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশন আমরা পড়েছি। কার্টেশিয়ান প্রোডাক্ট যদি আমরা করি এ ক্রস বি, তাহলে কার্টেশিয়ান প্রোডাক্টের অ্যাকচুয়াল ডেফিনেশন কি হচ্ছে এ কমা বি সাচ দ্যাট এ বিলংস টু এ, বি বিলংস টু বি। এটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। এবং এই কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে এলিমেন্ট আমাদের এ সেটের মধ্যে যদি এম খানা এলিমেন্ট থাকে আর বি সেটের মধ্যে যদি এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এদের কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে এম এন খানা এলিমেন্ট থাকবে। এগুলো আমরা আলোচনা করেছি। এর কার্টেশিয়ান প্রোডাক্টে এম এন খানা এলিমেন্ট থাকবে। এইবার এই কার্টেশিয়ান প্রোডাক্টে যে এম এন খানা এলিমেন্ট থাকবে, তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট একটা সেট হচ্ছে। এই কার্টেশিয়ান প্রোডাক্টের সমস্ত সাবসেটগুলোকেই আমরা বলবো রিলেশন। এ এবং বি সেটের মধ্যে রিলেশন কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট। এবং এর সাবসেট কতগুলো হবে? একটা সেটের মধ্যে যদি এম এন খানা এলিমেন্ট হয়, তাহলে এর সাবসেট কতগুলো হবে? 2 টু দি পাওয়ার এম এন। তাহলে এর রিলেশন কতগুলো পাবো? 2 টু দি পাওয়ার এম এন। এগুলো আমরা আলোচনা করেছি। তো এক কথায় রিলেশন কি? রিলেশন হচ্ছে এ আর বি দুটো নন এমটি সাবসেট এবং তাদের কার্টেশিয়ান প্রোডাক্ট, এ আর বি দুটো নন এমটি সেট এবং এ ক্রস বি যে কার্টেশিয়ান প্রোডাক্ট তার সাবসেটকেই আমরা বলবো রিলেশন। তো এই রিলেশনের মধ্যে মেন একটা বিষয় আসছে যেটা হচ্ছে বাইনারি রিলেশন। বাইনারি রিলেশন কাকে বলা হয়? বাইনারি রিলেশন হচ্ছে যে রিলেশনের আগে আমি লিখলাম বাইনারি রিলেশন। আমি এখন যে সেটটা নিয়েছিলাম দেখো, এ নট ইকুয়ালস টু ফাই আর বি নট ইকুয়ালস টু ফাই দিয়ে এ ক্রস বি এর সাবসেটকে আমরা রিলেশন বলছিলাম। এইবার বাইনারি রিলেশন কখন হয়ে যাবে? যখন এই সেট দুটো ডিফারেন্ট থাকবে না, সেট দুটো সেম হয়ে যাবে। দুটো যেমন সেট কার্টেশিয়ান প্রোডাক্টটা এ ক্রস এ যদি হয়ে যায়, বা এস ক্রস এস যদি হয়ে যায়, বা বি ক্রস বি যদি হয়ে যায়, তাহলে এ ক্রস এর সমস্ত সাবসেট, কার্টেশিয়ান প্রোডাক্ট এ ক্রস এর সমস্ত সাবসেটকে আমরা বলবো বাইনারি রিলেশন অন এ। এটাকে কি বলবো? এ ক্রস এ যখন নেব তখন আমি কথাটা বলবো বাইনারি রিলেশন অন ক্যাপিটাল এ। মানে আমার সেট দুটো যদি ডিফারেন্ট না হয়ে সেট দুটো যদি সেম হয়ে যায়, এখানে এ আর বি আলাদা আলাদা সেট ছিল, এ আর বি আলাদা আলাদা সেট না হয়ে সেট দুটো যদি সেম হয়ে যায়, তখন রিলেশনটাকে আমরা বাইনারি রিলেশন বলবো, ঠিক আছে? রিলেশনটাকে আমরা বাইনারি রিলেশন বলবো, ঠিক আছে? মাথায় থাকবে যে এখানে আমার এমনি রিলেশনের ডেফিনেশনের ক্ষেত্রে কি ছিল? এ আর বি দুটো আলাদা আলাদা সেট ছিল এবং এ ক্রস বি এর নন এমটি সাবসেটগুলোকেই আমরা বলছিলাম, এ ক্রস বি এর সাবসেটগুলোকেই আমরা রিলেশন বলছিলাম। এইবার এখানে আমি যদি সেটগুলো ডিফারেন্ট না হয়ে সেটগুলো যদি সেম হয়ে যায়, তাহলে সেই রিলেশনকে আমরা বলবো বাইনারি রিলেশন। তো এই যে বাইনারি রিলেশন জানলাম, এই বাইনারি রিলেশনের সাপেক্ষে এবার আমাদেরকে মেন যেটা জানতে হবে, মেন ডেফিনিশন আমাদেরকে জানতে হবে ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? মেন ডেফিনেশন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশন কখন আমরা বলবো? একটা রিলেশন আমরা রিলেশনকে রো দিয়ে ডিফাইন করি বা আর দিয়ে ডিফাইন করি। রিলেশনকে আমরা রো দিয়ে ডিফাইন করি বা আর দিয়ে ডিফাইন করি, ঠিক আছে? যে কোনো রিলেশনকে আমরা রো দিয়ে ডিফাইন করি বা আর দিয়ে ডিফাইন করি। এটা অথর টু অথর নির্ভর করে, কেউ রো বলে আর কেউ আর বলে। তো এই রো রিলেশনটা যদি তিনটে রিলেশনকে হোল্ড করে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, আর 2 নম্বর হচ্ছে সিমেট্রিক,
2 নাম্বার হচ্ছে সিমেট্রিক, আর 3 নাম্বার হচ্ছে ট্রানজিটিভ। এই তিনটে যদি হোল্ড করে, মানে রিলেশনটা যদি রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় আর ট্রানজিটিভ হয়, তাহলে সেই রিলেশনটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। এই রো রিলেশনটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন কখন বলবো? যদি এই রিলেশনটা রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় আর ট্রানজিটিভ হয়। এই রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় আর ট্রানজিটিভ হয়, তাহলে আমরা এটাকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। তো প্রথম হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কাকে বলা হচ্ছে? A relation rho is said to be reflexive if কি বলছে a rho a hold for all a belongs to a, মানে a rho a hold মানে কি a এবং a একই সেটের মধ্যে রিলেশনটা হোল্ড করবে, বা এটাকে এরকমও বলে a কমা a বিলংস টু রো, এ কমা এটাও বলে বা এটাও বলে, একই এলিমেন্টের মধ্যে রিলেশনটা যদি হোল্ড করে তাহলে তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ। এ রো এ সেম এলিমেন্টের মধ্যে রিলেশনটা হোল্ড করতে হবে, যে সম্পর্কটা দেওয়া থাকবে সেই সম্পর্কটাকে মধ্যে আমরা আলাদা আলাদা এলিমেন্ট দিয়ে যদি কোনো রিলেশন দেওয়া থাকে আমরা সেখানে সেম এলিমেন্ট বসিয়ে দেবো। সেম এলিমেন্ট বসানোর পরেও যদি সেই রিলেশনটা হোল্ড করে, যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়াটা যদি হোল্ড করে, তাহলে সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে, এক্সাম্পল যখন আমরা করব, অঙ্ক যখন করব তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, এক্সাম্পল করলে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে এটাও বলা হয় এ কমা এ বিলংস টু রো। এইবার বলা হচ্ছে 2 নম্বর বলা হচ্ছে সিমেট্রিক। 2 নম্বর বলা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক কখন বলবো? সিমেট্রিক কখন বলবো? আমরা যখন বলবো এ রো বি, এটা এ রো বি একটা রিলেশন আছে, সেখান থেকে আমি যদি ইমপ্লাই করতে পারি বি রো এ ফর অল এ কমা বি বিলংস টু এ, এটা আমরা বলবো এ রিলেশন রো ইজ সেড টু বি সিমেট্রিক। কথাটা একই, এ রিলেশন রো ইজ সেড টু বি সিমেট্রিক ইফ এ রো বি ইমপ্লাইজ বি রো এ, মানে এ রো বি, এ এবং বি এর মধ্যে একটা রিলেশন অলরেডি তৈরি হয়ে আছে, দিয়ে আমি কি করলাম এ আর বি কে চেঞ্জ করে দিলাম, এর জায়গায় বি বসিয়ে দিলাম, বি এর জায়গায় এ বসিয়ে দিলাম, ওখান থেকেই সিমেট্রিক কথাটা আসছে। সিমেট্রিক কি হয়? ম্যাট্রিক্সের ক্ষেত্রে সিমেট্রিক হয়, ট্রান্সপোজ করে দিলে কি হয়, রোগুলো কলাম, কলামগুলো রো হয়ে যায়। সেই বিষয়টা একটু ধরে বলে ভাবতে পারো। তো এর জায়গায় বি বসিয়ে দিলাম, এ আর বি এর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমি এর জায়গায় বি বসিয়ে দিলাম, বি এর জায়গায় এ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরেও যদি সেই রিলেশনটা একই থেকে যায়, কোনো পরিবর্তন যদি না হয়, সেই রিলেশনটার মধ্যে কোনো পরিবর্তন যদি না আসে, তার ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে যায়, তাহলে সেই রিলেশনটাকে বলা হচ্ছে সিমেট্রিক। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ বলছে এ আর বি এর মধ্যে একটা রিলেশন আছে, আর বি আর সি এর মধ্যে রিলেশন আছে, আর বি এবং সি এর মধ্যে একটা রিলেশন আছে, এ এবং বি এর মধ্যে একটা রিলেশন আছে, বি এবং সি এর মধ্যে একটা রিলেশন আছে। সেখান থেকে যদি আমি এটা ইমপ্লাই করে দিতে পারি এ এবং সি এর মধ্যে একটা রিলেশন ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এ, তাহলে আমরা বলে দেব যে রিলেশনটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ রিলেশন। ঠিক আছে, এ এবং বি এর মধ্যে একটা রিলেশন আছে এবং বি এবং সি এর মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছে, এ এবং বি এর মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে আছে, বি এবং সি এর মধ্যে একটা রিলেশন তৈরি আছে। এই দুটো রিলেশনকে কাজে লাগিয়ে যদি আমি এ আর সি এর মধ্যে একটা রিলেশন তৈরি করে ফেলতে পারি, তখন আমি বলবো রিলেশনটা আমার ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ এই তিনটে প্রপার্টি যদি হোল্ড করে যায়, তাহলে আমরা বলবো এই যে এটা রিফ্লেক্সিভ, এটা সিমেট্রিক, এটা ট্রানজিটিভ। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো এ কমা বি বিলংস টু রো ইমপ্লাইজ বি কমা এ বিলংস টু রো, ব্র্যাকেটের মধ্যে এইভাবে লেখা হয়। ঠিক আছে, এটাকে এইভাবে লেখে এ কমা বি বিলংস টু রো অ্যান্ড বি কমা সি বিলংস টু রো ইমপ্লাইজ এ কমা সি বিলংস টু রো। এটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে ট্রানজিটিভ। এই তিনটেই যদি হোল্ড করে যায়, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ, তিনটে প্রপার্টি যদি হোল্ড করে যায়, তখন সেই রিলেশনটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ইকুইভ্যালেন্স রিলেশন। মুছে দিলাম। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে ইকুইভ্যালেন্স রিলেশনটাকে বোঝার চেষ্টা করব। আমি আরও অনেক ভালো ভালো এক্সাম্পল দেবো তোমাদের ইকুইভ্যালেন্স রিলেশনের, হ্যাঁ, বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল রিলেশনও অনেক দেবো তোমাদের। আগে একটু অঙ্কগুলো বুঝে তোমাদের একটু
বিষয়গুলো কনফার্ম করিয়ে নিই, মানে বিষয়গুলো একটু আয়ত্তে নিয়ে আসি, তারপরে তখন আমি তোমাদের জেনারেল এক্সাম্পলও দেবো। ঠিক আছে, যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে অঙ্কটা দেওয়া আছে এ রিলেশন, প্রথমে একদম সিম্পল অঙ্ক নিয়ে আমরা করব। এ রিলেশন রো ইজ ডিফাইন্ড, a relation rho is defined on the set Z. A relation rho is defined on the set Z, set of integers by a rho b, if and only if a minus b is divisible by 5, a minus b is divisible by 5 দিয়ে বলছে examine if rho is an equivalence relation on Z। রো আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন হবে কি না সেটা আমাকে এক্সামিন করতে বলছে, খুঁজে বের করো বলছে, খুঁজে বের করো বা এক্সামিন করো, তুমি যাচাই করো, এক্সামিন করো, খুঁজে বের করো না, যাচাই করো যে এই রিলেশনটা তোমার ইকুইভ্যালেন্স রিলেশন হবে কি না। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে আমাকে কি দেখাতে হবে, রিফ্লেক্সিভ হবে কি না, সিমেট্রিক হবে কি না, ট্রানজিটিভ হবে কি না, এই তিনটে জিনিস আমরা দেখব। তাহলে প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ। 1 নম্বর আমরা রিফ্লেক্সিভটা টেস্ট করবো। আমি হেড লিখছি এখানে রিফ্লেক্সিভটা টেস্ট, আচ্ছা লেখার দরকার নেই, আমি কি লিখবো, লেট এ বিলংস টু জেড। এ হচ্ছে ইন্টিজার, আমি ধরে নিলাম এ জেড, আমার ওখানে সেটটা ছিল, আমরা যে ডেফিনেশন করছিলাম ওখানে সেটটা ছিল আমাদের এ, আর এখানে সেটটা আমার এ না হয়ে সেটটা কি হয়ে যাচ্ছে, সেটটা আমার হয়ে যাচ্ছে জেড। তাহলে আমরা ধরে নিলাম এ বিলংস টু জেড, এ সেটের একটা এলিমেন্ট। আমাকে কি দেখাতে হবে, দেখো আমাকে দেখাতে হবে এ রো এ হোল্ড, এটা হোল্ড করছে, তাই না, এ রো এ হোল্ড করছে। রিলেশনটা কি দেওয়া আছে, রিলেশনটা দেওয়া আছে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, রিলেশনটা দেওয়া আছে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5। এ এবং বি এর ডিফারেন্সটা 5 দ্বারা বিভাজ্য। এবার এ রো এ হোল্ড করতে গেলে কি করতে হবে, আমাকে এলিমেন্ট দুটো সেম করে দিতে হবে। তার মানে আমাকে কি এ আর বি রাখা চলবে না, আমাকে কি করতে হবে, বি এর জায়গায় এ বসিয়ে দিতে হবে। বুঝতে পারছো বিষয়টা, তোমাদের এক্সাম্পল দিলে যেটা ক্লিয়ার হবে বলেছিলাম। তাহলে কি হবে, নাও এ মাইনাস এ থেকে যদি আমি এ বাদ দিই কত আসবে, 0। কত আসলো, 0। আর আমরা কি জানি 0 সব সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে কি হবে, হুইচ ইজ ডিভিজিবল বাই 5, তাহলে এ মাইনাস এ 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি হয়ে গেল, তাহলে আমার এই যে এ রো এ, তাহলে হলো কি, দেয়ারফর এ রো এ হোল্ড, এই প্রপার্টিটা হোল্ড করে গেল ফর অল এ বিলংস টু জেড, তাই না। এ রো এ প্রপার্টিটা আমার হোল্ড করে গেল। তাহলে এখান থেকে কি বলতে পারবো, হেন্স রো ইজ রিফ্লেক্সিভ, তাহলে আমাদের রো আমাদের রিফ্লেক্সিভ হয়ে গেল। ঠিক আছে, দেখো মজার জিনিস, আমাকে কি বলেছিলাম, আমার এ রো এ হোল্ড করাতে হবে। নেক্সট 2 নাম্বার কি বলছে, সিমেট্রিকের ক্ষেত্রে কি, সিমেট্রিকের ক্ষেত্রে এ রো বি আমার দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে, আর আমাকে দেখতে হবে বি রো এ, এটা চেক করতে হবে। এ রো বি আমার দেওয়া আছে, দেখতে হবে বি রো এ আমার হোল্ড করছে কিনা। বি রো এ যদি হোল্ড করে যায় তাহলে হয়ে গেল, আমার এ রো বি অলরেডি দেওয়া আছে। তাহলে লেখো লেট এ কমা বি বিলংস টু জেড অ্যান্ড এ রো বি হোল্ড, এটা হোল্ড করছে আমাদের এ কমা বি জেড এর এলিমেন্ট, এবং এ রো বি হোল্ড করছে, অলরেডি এ রো বি হোল্ড করছে। এ রো বি হোল্ড করছে মানে কি, এটা হোল্ড করছে, তার মানে কি, এটা ইমপ্লাই করছে কি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5। ঠিক আছে, এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5। দেখো একটা কথা তোমাদের এখান থেকে সিম্পলভাবে বলে দেওয়া যায়, এ মাইনাস বি দ্বারা, এ মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, বি মাইনাস এও 5 দ্বারা বিভাজ্য হবে। তুমি ডাইরেক্ট এভাবেও লিখে দিতে পারো, এটা ইমপ্লাই করছে বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই 5, তুমি এটা লিখে দিতে পারো ডাইরেক্ট, যে এ মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, বি মাইনাস এও 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তুমি এটা ডাইরেক্ট লিখে দিতে পারো, বা তুমি আরও সুন্দরভাবে যদি তুমি এটাকে আরও সুন্দরভাবে যদি ব্যাখ্যা করতে চাও তাহলে তুমি এটা করতে পারো। যেহেতু এটা 5 দ্বারা বিভাজ্য, তুমি কি করবে, লেট
এ মাইনাস বি সমান 5k1, যেখানে k1 বিলংস টু জেড। লিখতেই পারি এ মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এ মাইনাস বি 5-এর গুণিতক হবে, এ মাইনাস বি অবশ্যই 5-এর গুণিতক হবে, অবশ্যই। এবার নাও আমি কি করব, বি মাইনাস এ বের করব, আমাকে বি মাইনাস এ বের করতে হবে। তাহলে বি মাইনাস এ সমান আমি কি লিখতে পারি, মাইনাস অফ এ মাইনাস বি লিখতে পারি। মাইনাস অফ এ মাইনাস বি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু মাইনাস অফ এ মাইনাস বি মানে মাইনাস অফ 5k1, লেখাই যায় মাইনাস অফ 5k1 লিখতে পারি। এটাকে আবার কি লিখতে পারি, 5k2 আমি লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি 5k2, যেখানে আমার k2 সমান কি, k2 সমান মাইনাস k1, যেখানে k2 সমান আমার মাইনাস k1। তাহলে বি মাইনাস এ সমান আমার কত আসলো, 5-এর গুণিতক চলে আসলো। তাহলে এখান থেকে আমি কি বলবো, এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে কি, বি মাইনাস এ ইজ ডিভিজিবল, বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই 5। এখান থেকে আমি বলে দিতে পারবো, কারণ বি মাইনাস এ তো আমার 5-এর গুণিতক চলে এসছে, দেখতেই পাচ্ছি বি মাইনাস এ আমার 5-এর গুণিতক চলে এসছে। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি বি মাইনাস এ আমার 5 দ্বারা বিভাজ্য, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। এইটা তোমার, এটা হচ্ছে কি ব্যাখ্যা, মানে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা তুমি বলে দিতে পারো, যে খুব সুন্দর করে আমি এক্সপ্লেন করে দিলাম যে এ মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে বি মাইনাস এও আমার 5 দ্বারা কীভাবে বিভাজ্য হচ্ছে, এটা তার এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিলাম। এটা যদি করতে পারো খুব ভালো, নাহলে ওখান থেকেও লিখে দেওয়া যায় যে এ মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, বি মাইনাস এও 5 দ্বারা বিভাজ্য। আর তোমার যদি মনে হয় তুমি এটা করবে, এটাও করতে পারো। তাহলে এখান থেকে আমি বি মাইনাস এ 5 দ্বারা বিভাজ্য হয়ে গেল। তাহলে আমি কি পেলাম, হেন্স আমি কি পেলাম, আমার কি ছিল, হেন্স এ রো বি ইমপ্লাইজ বি রো এ ফর অল এ কমা বি বিলংস টু জেড, এটা পেয়ে গেলাম। আচ্ছা এখানে হ্যাঁ লিখো, দিয়ে কী হচ্ছে, hence a row b implies, hence a row b implies b row a for all a comma b belongs to z। a row b আমার হোল্ড করছিল, সেখান থেকে আমার b row a ও হোল্ড করে গেল। তাহলে কি হবে, ইমপ্লাই, এখান থেকে আমি কি বলবো, রো ইজ সিমেট্রিক, রো ইজ সিমেট্রিক। এখান থেকে আমি পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি বলে দিতে পারবো, এখান থেকে আমরা বলে দিতে পারবো যে রো আমাদের সিমেট্রিক। তাহলে আমার রিফ্লেক্সিভ আর সিমেট্রিক দুটো প্রপার্টি হলো। এবার যদি আমি ট্রানজিটিভটা বলে দিতে পারি, এবার যদি আমি ট্রানজিটিভটা বলে দিতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে যে এটা আমাদের একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো ট্রানজিটিভটা আমরা চেক করব, এগুলো মুছে দিচ্ছি। ট্রানজিটিভটা আমরা কি লিখব, 3 নাম্বার ট্রানজিটিভ। ট্রানজিটিভের ক্ষেত্রে আমার কি ছিল দেখো, ট্রানজিটিভের ক্ষেত্রে বলছে এ রো বি এটা হোল্ড করবে আর বি রো সি এটা হোল্ড করবে, দিয়ে আমাকে দেখাতে হবে এ রো সি, এটা আমাদেরকে চেক করতে হবে। এ রো সি, এ রো সি এটা আমাদেরকে চেক করতে হবে। এ আর বি এর মধ্যে রিলেশন অলরেডি আছে ধরে নেব, আর বি আর সি এর মধ্যে রিলেশন দেওয়াই আছে। এ আর বি আর সি এর মধ্যে রিলেশন দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এ আর সি এর মধ্যে রিলেশনটা হোল্ড করছে কিনা। তাহলে কি লিখবো, লেট এ কমা বি কমা সি বিলংস টু জেড অ্যান্ড এ রো বি অ্যান্ড বি রো সি বোথ হোল্ড, উভয়ই হোল্ড করবে, ঠিক আছে। এ রো বি অ্যান্ড বি রো সি বোথ হোল্ড, তাহলে কী হবে, দেন কী হবে, a minus b is divisible by 5, a minus b is divisible by 5 and একই রকমভাবে b minus c is divisible by 5, a divisible by 5, a minus b ও আমার 5 দ্বারা বিভাজ্য হবে, b minus c ও আমার 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আমাকে a রো c দেখাতে হবে, তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি দেখাতে হবে, a minus c is divisible by 5, a minus c is a মাইনাস এটা ডিভিজিবল বাই 5, এটা আমাদেরকে 5 দ্বারা বিভাজ্য দেখাতে হবে, a মাইনাস সি। তাহলে আমরা কি ধরে নেব, লেট a মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, তো ধরে নেব লেট a মাইনাস বি সমান 5p1 অ্যান্ড b মাইনাস সি ইকুয়ালস টু 5p2 ধরে নিলাম, হোয়ার p1 কমা p2 বিলংস টু জেড, এটা ধরে নিলাম। a মাইনাস বি আর বি মাইনাস সি ইন এ মাইনাস বি বি মাইনাস সি। আচ্ছা আমি বলে দিচ্ছি, আগে এটা করে নিই তারপরে তোমাদের আরও বলে দিচ্ছি। আমি ধরে নিলাম এ মাইনাস বি সমান 5p1 5 দ্বারা বিভাজ্য আর বি মাইনাস সি সমান 5p2। আচ্ছা নাও আমি এ মাইনাস সি সমান কি লিখতে পারি, এ মাইনাস সি
সমান কি লিখতে পারি, দেখো এটা লিখতে পারি a মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এটা লেখা যায়। এই দেখো বি বি কেটে গেল, a মাইনাস সি হয়ে গেল। তাহলে ইকুয়াল টু a মাইনাস বি এর জায়গায় কত হচ্ছে 5p1 প্লাস এটার জায়গায় কত হচ্ছে 5p2। তাহলে এখান থেকে কি আসছে 5 ইন্টু p1 প্লাস p2 আসছে। তাহলে a মাইনাস সিও তো 5-এর গুণিতক হয়ে গেল। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি, এখান থেকে ইমপ্লাই করছে কি a মাইনাস সি 5-এর গুণিতক যেহেতু হয়ে গেল, a মাইনাস সি ইজ ডিভিজিবল বাই বাই 5। এখান থেকে আমি বলে দিতে পারবো যে a মাইনাস সি আমার 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, a মাইনাস সি আমার 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি পেলাম, হেন্স a রো বি অ্যান্ড বি রো সি ইমপ্লাইজ a রো সি। হেন্স a রো বি অ্যান্ড বি রো সি ইমপ্লাইজ a রো সি। তাহলে কি লিখবো, দেয়ারফর রো ইজ ট্রানজিটিভ, রো ইজ ট্রানজিটিভ। তাহলে রো আমাদের ট্রানজিটিভ হয়ে গেল। এইবার বিষয় হচ্ছে যে আমি এটা না করে দেখো a মাইনাস সিকে a মাইনাস বি আর বি মাইনাস সি লিখতে পারতাম, লিখে এটাও 5 দ্বারা বিভাজ্য, এটাও 5 দ্বারা বিভাজ্য, দুটোই যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাদের যোগফলটাও 5 দ্বারা বিভাজ্য। তুমি এই যুক্তিতেও দেখাতে পারো বা এই যুক্তিতেও দেখাতে পারো। এই যুক্তিটা যদি তোমাদের বেশি, আমার এইটা বেশি ভালো লাগে, আমার এইভাবে এক্সপ্লেন করে ব্যাখ্যা করে দিতে বেশি ভালো লাগে, যে নাও মানে তুমি কোনো রকম কোনো ভুল যেন খুঁজে না বের করতে পারো, এটা করতে আমার বেশি ভালো লাগে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, রিফ্লেক্সিভ হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল, ট্রানজিটিভ হয়ে গেল। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ হলে আমি কি বলবো, যেহেতু রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ হলো, তাহলে আমি রিলেশনটা কি বলবো, রিলেশনটা আমাদের কি হয়ে গেল, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল। তাহলে লেখো, সিন্স রো ইজ রিফ্লেক্সিভ comma symmetric and transitive comma দিয়ে লেখো রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জেড। যেহেতু আমাদের রো, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটে হয়ে গেল, রো আমাদের একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল, ঠিক আছে। এই এক্সাম্পলটা দিলাম আমরা, এই এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশনটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, এইবার এই এক্সাম্পল আমরা এটাই আরও একটা এক্সাম্পল নিই। a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5 না লিখে আমি 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5 লিখলাম। 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5 এই ধরনেরও থাকতে পারে, হ্যাঁ, 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5 এরকম, মানে দুই ধরনের এক্সাম্পল আমি নিচ্ছি। একটু আজ এবার তোমার মনে হতে পারে যে এই জিনিসগুলো একটু সহজ, দেখো প্রথমে একটু সহজ দিয়েই শিখতে হবে, এমনিতেও রিলেশন কঠিন নয়, প্রথমে একটু সহজগুলো নিয়ে আমরা ব্যাখ্যাটা শিখে নিই, বিষয়গুলো শিখে নিই, তারপরে আমরা কি করব, তারপরে অনেক বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন এক্সেপশনাল কেসগুলো সবগুলো যাচাই করে করে দেখবো যে কোথায় রিফ্লেক্সিভ হচ্ছে, কোথায় হচ্ছে না, অনেক কেস আমরা আলোচনা করব। তার আগে আমরা শিখে নিই, আগে রিফ্লেক্সিভ আর সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স রিলেশন বিষয়গুলো একটু শিখে নিই, তারপরে পরবর্তীতে আমরা সব চেক করব। আচ্ছা, এটার অ্যান্সার কী হবে, একই রকমভাবে 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5। আচ্ছা, তোমাদের এরকমও লাগতে পারে, একই জিনিস দিলাম, তাহলে তোমরা এটা লেখো 3a প্লাস 4b, 3a প্লাস 4b ইজ ডিভিজিবল বাই 7, এটাকে 7 করে দাও। 3a প্লাস 4b ইজ ডিভিজিবল বাই 7, ঠিক আছে, 3a প্লাস 4b ইজ ডিভিজিবল বাই 7 এটা করে দাও, এটা করেও দেখতে পারো। তাহলে আমরা কি করব, প্রথমে 1 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ দেখাবো, কি লিখবো, লেট a বিলংস টু জেড, a বিলংস টু জেড ধরে নিলাম, আমরা ইন্টিজারই বলেছি, ইন্টিজারই নিলাম, ঠিক আছে, আর পাল্টাচ্ছি না, ইন্টিজারই রাখছি। এইবার কি হচ্ছে, আমাকে রিলেশনটা দেওয়া আছে 3a প্লাস 4b ইজ ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 7, 3a প্লাস 4b ইজ ডিভিজিবল বাই 7, এটা আমার দেওয়া আছে 3a প্লাস 4b ইজ ডিভিজিবল বাই 7, এবার আমাকে কি দেখাতে হবে, b এর জায়গায় a বসিয়ে দিতে হবে। তাহলে নাও আমি কি করব, b এর জায়গায় a বসিয়ে দেবো, 3a প্লাস b এর জায়গায় a বসিয়ে দিলে কি হবে 4a, তাহলে ইকুয়ালস টু কি পাচ্ছি 7a। 7a তো অবশ্যই 7 দ্বারা বিভাজ্য, হুইচ ইজ ডিভিজিবল বাই 7। তোমাদের মনে হতে পারে এটা একই রকমভাবে হবে, আগের অঙ্কটা তো করলাম একই রকমভাবে হবে, না, একই রকম একটু মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ, আমি এমনি এটা নিইনি যে তোমাদের মনে হতে পারে স্যার একই অঙ্ক করাচ্ছি না, আমি একটু মিনিমাম পার্থক্য আছে, যেটা করতে গিয়ে প্রবলেম হতে পারে, সেই পার্থক্যটার জন্য এটা করাচ্ছি, হ্যাঁ।
তাহলে এবার কি হলো, হেন্স এ রো এ হোল্ড ফর অল এ বিলংস টু জেড। তাহলে কি লিখবো, দেয়ারফর রো ইজ রিফ্লেক্সিভ, রো ইজ রিফ্লেক্সিভ। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারলাম যে আমাদের রো হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে, এইবার নেক্সট আমরা কি করব, ট্রানজিটিভ। নেক্সট আমাদের রিফ্লেক্সিভ হয়ে গেল, রিফ্লেক্সিভ হওয়ার পর নেক্সট আমরা যেটা করব কি হবে, সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ না সিমেট্রিক। রিফ্লেক্সিভ হওয়ার পরে আমরা এবার নেক্সট করব সিমেট্রিক। সিমেট্রিকের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরে নেব এ রো বি আমার হোল্ড করছে। কি করব, 2 নাম্বার লেখো, লেট এ কমা বি বিলংস টু জেড অ্যান্ড এ রো বি হোল্ড। লেট এ কমা বি বিলংস টু জেড অ্যান্ড এ রো বি হোল্ড। এ কমা বি আমার ইন্টিজার এবং এ রো বি আমার হোল্ড করছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে কি হবে, এ রো বি যদি হোল্ড করে দেন আমার কি হবে, এটা দেন কি আছে 3a + 4b ইজ ডিভিজিবল বাই 7। 3a + 4b আমার 7 দ্বারা বিভাজ্য। এইবার আমাকে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে বলো তো, অ্যাকচুয়ালি আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে এর জায়গায় বি 3b + 4a ইজ ডিভিজিবল বাই 7, এইটা দেখাতে হবে। বা তুমি এটাও বলতে পারো 4a + 3b ইজ ডিভিজিবল বাই 7, এটা আমাকে অ্যাকচুয়ালি এইটা আমাকে দেখাতে হবে, 4a + 3b। বুঝতে পারছো বিষয়টা, আগের থেকে কিন্তু একটু আলাদা, দেখতে পাচ্ছ একই জিনিস নয়, মানে প্রসেসটা একই হতে পারে কিন্তু একটু আলাদাভাবে করতে, মানে টপিকটা একই কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু আলাদাভাবে আমাদেরকে করতে হবে, তার জন্যই অঙ্কটা নেওয়া, আর কিচ্ছু না। দুটো অঙ্ক করলে দেখবে একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তাহলে এইবার 3a + 4b যদি আমার 7 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমি ধরে নিলাম লেট 3a + 4b সমান 7k1, যেখানে k1 বিলংস টু জেড, এটা ধরে নিলাম আমি। k1 আমার ইন্টিজার ধরে নিতেই পারি। এবার আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এইটা 4a + 3b। নাও 4a + 3b, তাহলে এটাকে আমাদেরকে এই 4a + 3bকে 7-এর মাল্টিপুল আকারে নিয়ে আসতে হবে, 7 ইন্টু সামথিং আকারে নিয়ে আসতে হবে। তাহলে 7 ইন্টু সামথিং আকারে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো। তো এইটা নিয়ে আসার প্রসেসটা কি দেখো, এটা নিয়ে আসার প্রসেসটা দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি লিখে দিচ্ছি, কিন্তু দেখো প্র্যাকটিস প্লেজ এ রোল। যত প্র্যাকটিস করবে তত তোমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে খুলতে থাকবে। আমার তো প্রত্যেকবার এই জিনিসগুলো বারবার করাতে হয়, তাই আমার সবই রপ্ত হয়ে গেছে জিনিসগুলো, তো তার জন্যই, আর কিচ্ছু না। দেখো এইটাকে আমরা কিভাবে লিখবো, দেখো এই অঙ্কগুলো এইভাবেই করবে। দেখো 7 ইন্টু a + b লিখলাম, মাইনাস 3a + 4b করলাম। দেখো 7 ইন্টু a + b মাইনাস 3a + 4b, এই দেখো 7a - 3a সমান 4a, আর 7b - 4b সমান কত, 3b। আসলো না এটা? ঠিক আছে, এই যে এই বিষয়টা আসলো, ঠিক আছে, সিম্পল বিষয়। এই জায়গাটা হচ্ছে একটু ডিফারেন্ট। তাহলে এইবার এটাকে কি লিখছি, 7a + b মাইনাস, এটাকে আমরা কি ধরে নিয়েছি, এটাকে 7k1 ধরে নিয়েছি। তাহলে ইকুয়ালস টু কি আসছে, 7 ইন্টু a + b - k1 চলে আসলো। এগুলো সব ইন্টিজার, এটাকে তুমি এটা লিখে রাখতে পারো 7k2, যেখানে k2 ইকুয়ালস টু কত হচ্ছে, k2 হচ্ছে আমার a + b - k1, যেখানে আমার k2 কত হচ্ছে, k2 হচ্ছে a + b - k1। তাহলে এটা কি হলো, দেখো 4a + 3b 7-এর মাল্টিপুল আকারে চলে আসলো। তাহলে আমি কি লিখবো, হেন্স, এখান থেকে আমি কি লিখতে পারবো, হেন্স 4a + 3b ইজ ডিভিজিবল বাই 7। এখান থেকে আমি বলে দিতে পারবো 4a + 3b আমার 7 দ্বারা বিভাজ্য। এখান থেকে আমি বলে দিতে পারছি এই যে 4a + 3b আমার 7 ইন্টু সামথিং আসলো, 7 ইন্টু 7-এর গুণিতক আকারে চলে আসলো। তাহলে আমি বলে দিতে পারবো 4a + 3b ইজ ডিভিজিবল বাই 7। তাহলে এটা ইমপ্লাই করছে কি, তাহলে দেয়ারফর a রো b ইমপ্লাই করছে b রো a ফর অল a, b বিলংস টু জেড, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে a রো b আমার ইমপ্লাই করছে কি, a রো b 3a + 4b ডিভিজিবল বাই 7 ছিল, সেখান থেকে আমি কি বের করে দিলাম, 3a + 4b 4a + 3b ইজ ডিভিজিবল বাই 7, 7 দ্বারা বিভাজ্য। তাহলে a রো b আমার ইমপ্লাই করছে b রো a। তাহলে এখান থেকে আমি কি লিখবো, হেন্স রো ইজ ট্রানজিটিভ, ট্রানজিটিভ কেন লিখলাম, হেন্স রো ইজ সিমেট্রিক।
হেন্স রো ইজ সিমেট্রিক। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারছি রো আমার সিমেট্রিক, এখান থেকে আমার বলে দিতে পারলাম রো আমার সিমেট্রিক। তাহলে রিফ্লেক্সিভ আর সিমেট্রিক দুটো হয়ে গেল, বাকি কে থাকলো? রিফ্লেক্সিভ আর সিমেট্রিক পরে আমার বাকি থাকলো ট্রানজিটিভ। তাহলে আমরা ট্রানজিটিভটা করব। এবার আমরা ট্রানজিটিভটা করব। রিফ্লেক্সিভ সিমেট্রিক হয়ে গেল, এবার আমরা ট্রানজিটিভটা করব। ঠিক আছে, 3 নম্বর লিখছি আমি। কি করব? লেট এ রো বি অ্যান্ড বি রো এ, সরি বি রো সি বোথ হোল্ড। এটা দুটোই হোল্ড করবে। ও, তার আগে আরেকটা জিনিস ধরতে হবে। লেট A, B, C belongs to Z and A row B and B row C both hold, উভয়ই হোল্ড করবে। তাহলে দেন আমি কি লিখব? দেন কি হবে? A row B হোল্ড করবে, তার মানে কি 3A plus 4B is divisible by 7 and আর কি হবে? বি রো সি, তার মানে কি হবে? 3B প্লাস 4C ইজ ডিভিজিবল বাই 7। এটা রো। হ্যাঁ, রো। অনেক বইয়ে আর লেখা থাকে বইয়ে, হ্যাঁ, বইয়ে রোয়ের জায়গায় আর লেখা থাকে। এবার আমার টার্গেটটা কি বলো তো? আমার টার্গেট হচ্ছে এ রো সি। আমার টার্গেট হচ্ছে এ রো সি, তার মানে 3A প্লাস 4C ইজ ডিভিজিবল বাই 7। এটা আমার টার্গেট, এইটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, 3A প্লাস 4B ইজ ডিভিজিবল বাই 7, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি কি ধরে নেব? লেট 3A প্লাস 4B সমান আমি কি লিখব? 7P1 আর 3B প্লাস 4C ইকুয়ালস টু 7P2, যেখানে P1, P2 বিলংস টু Z আমি ধরে নিলাম। হয়েছে, এটা ধরে নিলাম। এইবার একটা জিনিস খেয়াল করো, আমি এই 3A প্লাস 4C নিয়ে আসবো এইগুলো দিয়ে। ঠিক আছে, এইগুলো দিয়ে আমি 3A প্লাস 4C নিয়ে আসবো। দেখো কীভাবে নিয়ে আসছি। 3A প্লাস 4C, এই লাইনটাই আসল। কি করলাম আমি? দেখো ভালো করে, 3A প্লাস 4B, এই প্রথম যেটা ছিল সেটাকে লিখলাম, প্লাস তারপরে দেখো 3B প্লাস 4C দ্বিতীয় যেটা ছিল সেটাকে লিখলাম। এটা হচ্ছে ফার্স্ট, দেখো ফার্স্ট লিখলাম। এটা হচ্ছে সেকেন্ড লিখলাম। দেখো এই দেখো 3A প্লাস 4C, দেখো 3A আর 4C চলে এসছে। মাঝখানে দেখো B বেশি চলে এসছে, দেখো 4B আর 3B কত? 7B। তাহলে মাইনাস 7B করে দাও। দেখো 7B বাদ চলে গেলো, কি চলে আসলে? 3A প্লাস 4C। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস এই ধরনের অঙ্কগুলো করার। সিমেট্রিকের ক্ষেত্রে ওই প্রসেসটা করবে, আর ট্রানজিটিভের ক্ষেত্রেই দুটোকে যোগ করে দিলে, যোগ করে দাও। দেখো 3A আর 4B কত হচ্ছে? 7B, বাদ দিয়ে দাও 7B। তাহলে এইবার এইটা আমি কি ধরেছি? 7P1 প্লাস এটা কি ধরেছি? 7P2 মাইনাস এটা কত? 7B। তাহলে 7 কমন নিয়ে নাও, P1 প্লাস P2 মাইনাস B ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো? 7P লিখতে পারো, যেখানে হোয়ার P ইকুয়ালস টু P1 প্লাস P2 মাইনাস B বিলংস টু Z। Pও তো ইন্টিজার হবে, দুটো ইন্টিজারের যোগ বিয়োগ করলে তো ইন্টিজারই হয়। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 3A প্লাস 4C 7-এর গুণিতক, তার মানে এটা ইমপ্লাই করছে কি? 3A প্লাস 4C ইজ ডিভিজিবল বাই 7। তাহলে এটা ইমপ্লাই করছে কি? 3A প্লাস 4C ইজ ডিভিজিবল বাই 7। এখান থেকে আমি বলে দিতে পারবো 3A এবং 4C আমার 7 দ্বারা বিভাজ্য। হেন্স 3A প্লাস 4C ইজ ডিভিজিবল বাই 7। তাহলে দেয়ারফর আমি কি পেলাম? A রো B অ্যান্ড B রো C, এটা ইমপ্লাই করছে কি? A রো C ফর অল A, B, C বিলংস টু Z। এটা পেলাম A রো B এবং B রো C, এই দুটো রিলেশন থেকে আমি কি বের করলাম? A এবং C এর মধ্যে রিলেশন। তাহলে এটা ইমপ্লাই করছে কি? হেন্স রো ইজ ট্রানজিটিভ। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো রো আমাদের কি হচ্ছে? ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ তিনটেই হয়ে গেল। তাহলে তিনটেই যখন হয়ে গেল, তখন আমরা এখান থেকে বলে দিতে পারবো যে রো আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন।
এখান থেকে আমরা বলে দিতে পারবো রো আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, আমরা দুটোই ছোট্ট ছোট্ট এবং সহজ অঙ্ক নিয়ে করার পেছনে যুক্তি হচ্ছে, প্রথমে আমরা কনসেপ্টটাকে ডেভেলপ করব। প্রথম হচ্ছে আমরা কনসেপ্টটাকে ডেভেলপ করছি। আজকে যেটা বলা হচ্ছে জাস্ট ইকুইভ্যালেন্স ক্লাস কাকে, ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলা হয়, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ কাকে বলেছি, এবং তার উপরে কিছু এক্সাম্পল, জাস্ট কনসেপ্টটাকে ডেভেলপ করা। এবার কনসেপ্ট যখন আমাদের ডেভেলপ হয়ে যাবে, হ্যাঁ, সিম্পল অঙ্কগুলো করে আমরা যখন কনসেপ্টটাকে ডেভেলপ করে নেব, তখন আমরা প্রচুর এক্সেপশনাল অঙ্ক করব, প্রচুর বিভিন্ন ধরনের এক্সেপশনাল অঙ্ক আমরা করতে থাকবো। ঠিক আছে, তো আজকে আমরা জাস্ট কনসেপ্ট ডেভেলপ করছি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ আর ইকুইভ্যালেন্স রিলেশন। এটা একটা বিষয় তোমরা বুঝলে। এবার এর সঙ্গে ছোট্ট একটা জিনিস তোমাদের করিয়ে দিই, এর সঙ্গেই যুক্ত, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশনের সঙ্গেই রিলেটেড বিষয়টা হচ্ছে যে পার্শিয়াল অর্ডার রিলেশন। ঠিক আছে, কোশ্চেন খুব থাকে এখান থেকে। পার্শিয়াল অর্ডার রিলেশনটা কি দেখো, প্রথমে আগে ইকুইভ্যালেন্স রিলেশনটা বলি, ইকুইভ্যালেন্সটা বলছি। ইকুইভ্যালেন্স এর সঙ্গেই জুড়ে আছে, তার জন্য ইকুইভ্যালেন্স রিলেশনটা আগে বলছি। ইকুইভ্যালেন্স রিলেশনে কি হচ্ছে, ইকুইভ্যালেন্স রিলেশনে 1 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ, 2 নম্বর হচ্ছে সিমেট্রিক, 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ। এই 3টে প্রপার্টি যদি হোল্ড করে তাহলে আমি বলবো রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন। এইবার আসছি আমি পার্শিয়াল অর্ডার রিলেশন, আমি এখানে লিখছি পার্শিয়াল অর্ডার রিলেশন। পার্শিয়াল অর্ডার রিলেশন পার্শিয়াল অর্ডার রিলেশন কাকে বলা হচ্ছে? পার্শিয়াল অর্ডার রিলেশন হচ্ছে প্রথমে হচ্ছে রিফ্লেক্সিভ হবে, এটাও যে রিফ্লেক্সিভ, এখানে আবার রিফ্লেক্সিভের আলাদা কোনো ডেফিনিশন নেই, ওই সেম রিফ্লেক্সিভ। 2 নাম্বার হচ্ছে এইখানে আলাদা অ্যান্টিসিমেট্রিক, এইটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। আর 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ, 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এর সঙ্গে ইকুইভ্যালেন্স রিলেশনের সঙ্গে পার্শিয়াল অর্ডারের রিলেশনের পার্থক্যটা কোথায়? এখানে আছে সিমেট্রিক আর এখানে আছে অ্যান্টিসিমেট্রিক, এই জাস্ট একটা পার্থক্য পার্শিয়াল অর্ডার রিলেশন। বুঝতে পারলে? এই জন্যই এই ডেফিনেশনের সঙ্গে এটা করানো। তো সিমেট্রিকের ডেফিনেশন আমরা জানি, অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশনটা কি? অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন হচ্ছে একটা রিলেশন রোকে আমরা অ্যান্টিসিমেট্রিক বলবো যদি এ রো বি অ্যান্ড বি রো এ এই দুটো দেওয়া থাকে, এবং এখান থেকে যদি আমি ইমপ্লাই করে বলে দিতে পারি এ ইকুয়ালস টু বি, এ রো বি অ্যান্ড বি রো এ, এখান থেকে আমি যদি বলে দিতে পারি এ ইকুয়ালস টু বি, এটাকে বলা হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক। এইটা এ রিলেশন রো ইজ সেড টু বি অ্যান্টিসিমেট্রিক ইফ এ রো বি অ্যান্ড বি রো এ ইমপ্লাইজ এ ইকুয়ালস টু বি। এ রো বি এবং বি রো এ থেকে যদি আমি এ ইকুয়ালস টু বি বলে দিতে পারি, তবেই কিন্তু আমি বলবো যে এটা আমাদের অ্যান্টিসিমেট্রিক হবে, তাছাড়া কিন্তু বলতে পারবো না। আর রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ তো যেটা পড়েছি সেটাই, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে আমাদের পার্শিয়াল অর্ডার রিলেশন। বুঝতে পেরেছো? এই পার্শিয়াল অর্ডার রিলেশন যদি রিফ্লেক্সিভ হয়, অ্যান্টিসিমেট্রিক হয় আর ট্রানজিটিভ হয়, তাহলে সেটাকে আমরা বলবো পার্শিয়াল অর্ডার রিলেশন। এ রো বি এবং বি রো এ যদি দেওয়া থাকে, সেখান থেকে আমি যদি এ ইকুয়ালস টু বি ইমপ্লাই করে দিতে পারি, ঠিক আছে? তাহলে এই পার্শিয়াল অর্ডার রিলেশনের আমরা একটা এক্সাম্পল করবো, একটা অঙ্ক করবো, হ্যাঁ? তাহলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক করি আমরা। অঙ্কটা বলছে লেট জেড প্লাস, মাথায় প্লাস দিচ্ছে, বি দা সেট অফ, বলেই দিচ্ছে সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, বি দা সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, বি দা সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স and the relation
and the relation rho be defined by, and the relation rho be defined by A rho B if and only if A divides B for all A comma B belongs to Z plus. এটা আমাদের বলে দেওয়া আছে A rho B for all A comma B belongs to Z plus. এইটা মানে হচ্ছে A divides B, ইন্টিজার্সে তোমরা পড়েছো A divides B মানে A B কে ভাগ করবে, A divides B মানে A is a divisor of B বলা চলে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে A B কে ভাগ করতে পারবে, A divides B। এইটা তাহলে এইটা আমাদেরকে দেখাতে হবে, হ্যাঁ এইটা আমাদেরকে দেখাতে হবে, এটা আমাদেরকে দেখা হবে পার্শিয়াল অর্ডার রিলেশন, এটা আমরা দেখাবো পার্শিয়াল অর্ডার রিলেশন হবে, এটা আমরা দেখাবো পার্শিয়াল অর্ডার রিলেশন, এটাকে আমরা দেখাবো পার্শিয়াল অর্ডার রিলেশন দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা রিফ্লেক্সিভ দেখাবো, প্রথম কাজ হচ্ছে আমরা কি দেখাবো, রিফ্লেক্সিভ। তাহলে রেখো 1 নম্বর, লেট A বিলংস টু Z প্লাস। জেড প্লাস মানে সেটা পজিটিভ ইন্টিজার্স, অ্যাকচুয়ালি জেড প্লাসের মধ্যে কি আছে, জেড প্লাসের মধ্যে আছে 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে, হ্যাঁ কোনো এখানে জিরোও নেই নেগেটিভও নেই। তাহলে দেন এখান থেকে আমি এটা তো অবশ্যই বলতে পারি A ডিভাইডস এ তো একে ভাগ করতেই পারবে, এ তো অবশ্যই একে ভাগ করতে পারবে, তাই না? তাহলে দেয়ারফর A রো A হোল্ড, আমরা বি এর জায়গায় এ বসাবো, রিফ্লেক্সিভে বি এর জায়গায় এ বসালাম, দেয়ারফর A রো A হোল্ড ফর অল A বিলংস টু Z প্লাস, দে হেন্স রো ইজ রিফ্লেক্সিভ, হেন্স রো ইজ রিফ্লেক্সিভ। এবার পার্শিয়াল অর্ডার রিলেশন দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হবে, অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক দেখাতে গেলে কি লিখবো, 2 নম্বর। অ্যান্টিসিমেট্রিক দেখাতে গেলে আমরা কি লিখবো, লেখো লেট A কমা B বিলংস টু Z প্লাস, এটা অ্যান্ড, এবং আমার দুটো রিলেশন দেওয়া থাকবে A রো B অ্যান্ড B রো A, বোথ হোল্ড, এই দুটোই হোল্ড করবে। তাহলে দেন এখান থেকে আমি কি বলতে পারবো, দেন A ডিভাইডস B, এটা বলতে পারবো, অ্যান্ড আরেকটা জিনিস কি বলতে পারবো, B ডিভাইডস A, তাই না? A B কে ভাগ করবে, আবার B A কে ভাগ করবে। এইবার এখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে দেখো এরকম যদি আমাদের হয় কোনো নাম্বার, যে একটা নাম্বার এই নাম্বারটা একে ভাগ করতে পারছে, আবার ওই নাম্বারটাই ঘুরে একে ভাগ করতে পারছে, এটা কেবলমাত্র একটাই পসিবিলিটি যখন দুটো সমান হবে, এটা একটাই পসিবিলিটি যখন দুটো সমান হবে, তাছাড়া অন্য কোনো পসিবিলিটি নেই। মানে A B কে ভাগ করতে পারবে, আবার B A কে ভাগ করতে পারবে, একটাই পসিবিলিটি, দুটোই সমান হবে, তাছাড়া কিন্তু কখনো সম্ভব নয়। কিন্তু তবুও আমরা এটাকে প্রমাণ করব, নাও A ডিভাইডস B, A B কে ভাগ করবে, এটা ইমপ্লাই করবে আমরা কি লিখতে পারি, B ইকুয়ালস টু A K1, যেখানে K1 বিলংস টু Z প্লাস, বলা যায় A B কে ভাগ করবে। দেখো কিভাবে লিখছি, ভালো করে বোঝো বিষয়টা, ভালো করে বোঝো। 2 6কে ভাগ করতে পারবে, 2 6কে ভাগ করতে পারবে, তাহলে 6 ইকুয়ালস টু আমরা কি লিখছি, 2 ইন্টু 3, 6কে কি লিখছি, 2 ইন্টু 3। দেখো এটাকে যদি তুমি 2 ধরো আর এটাকে যদি 6 ধরো, তাহলে 6 ইকুয়ালস টু 2 ইন্টু K1 এর ভ্যালু 3, এটা লিখলাম, ঠিক আছে? আর এখানে এই যেটা আসছে দেখো A আর B দুটোই যদি পজিটিভ হয় তাহলে ভাগ করলে তো পজিটিভই আসবে, নেগেটিভ তো আসবে না। 2কে তুমি যদি 6কে যদি 2 দিয়ে ভাগ করো, তোমার তো নেগেটিভ কোএফিশিয়েন্ট, নেগেটিভ আসবে না, এটা পজিটিভই আসবে। এই যে 3টা এটা পজিটিভ আসবে, কারণ পজিটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করছি, নেগেটিভ আসার কোনো অপশানই নেই। একই রকমভাবে B ডিভাইডস A, এইটাকে যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এখান থেকে আমরা লিখবো A ইকুয়ালস টু B A কে ভাগ করতে পারছে, তাহলে A ইকুয়ালস টু B K2, যেখানে K2 বিলংস টু Z প্লাস, এটা লিখতে পারবো আমরা। এটাকে আমরা প্রমাণ করছি, বোঝো কিভাবে। A যদি B কে ভাগ করতে পারে তাহলে B ইকুয়ালস টু A K1 লিখবো, আর B যদি A কে ভাগ করতে পারে তাহলে A ইকুয়ালস টু B K1 লিখবো। এইবার কি করছি, এই দুটোকে গুণ করে দাও, এটাকে যদি 1 নম্বর দাও আর এটাকে যদি 2 নম্বর দাও, 1 আর 2কে গুণ করে দাও, নাও এই দুটোকে যদি গুণ করে দিই, AB ইকুয়ালস টু AB K1 K2, এগুলো তো ইন্টিজার, গুণ করাই যায়। আবার লক্ষ্য করো, এই দেখো এই যে Z প্লাসের মধ্যে কোনো জিরো নেই,
এ আর বি জিরো হবে না, তাহলে এ আর বি যদি জিরো না হয় তাদের গুণ করলেও জিরো আসবে না, কখনো জিরো আসা সম্ভব নয়। দুটো পূর্ণ সংখ্যাকে গুণ করলে, জিরো বাদে যে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে গুণ করলে কখনো জিরো আসে না। তাহলে এই দুই দিক থেকে এ বি তাড়িয়ে দিলাম, এখান থেকে কি পেলাম k1 ইন্টু k2 সমান 1, এখান থেকে কি পেলাম আমার k1 ইন্টু k2 সমান 1, ঠিক আছে। k1 এবং k2-র গুণফল আসছে 1, ভালো করে লক্ষ্য করো। k1 কি, k1 একটা পজিটিভ ইন্টিজার, k2 কি, k2 একটা পজিটিভ ইন্টিজার। দুটো পজিটিভ ইন্টিজার, দুটো পজিটিভ পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণ করলে 1 আসবে। কখন আসবে বলো? তুমি 2 আর 3 গুণ করলে 1 আসবে? আসবে না। 1 আর 2 গুণ করলে 1 আসবে? আসবে না। এটার একমাত্রই পসিবিলিটি কি, এটার একটাই পসিবিলিটি k1 ইকুয়ালস টু k2 ইকুয়ালস টু 1, আর কোনো রকম কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। আমার নেগেটিভ তো নেই, জিরোও নেই, আমার নেগেটিভ আর জিরো আমার হাতে নেই, আমার খালি আছে পজিটিভ। তাহলে কেবলমাত্র দুটো পজিটিভ সংখ্যা নিয়ে, কেবলমাত্র দুটো পজিটিভ সংখ্যা নিয়ে তাদেরকে প্রোডাক্ট করলে 1 কখন আসবে, তাদেরকে গুণ করলে 1 কখন আসবে, তারা নিজেরাই যদি 1 হয়। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, k1 ইকুয়ালস টু k2 ইকুয়ালস টু 1। তাহলে k1 ইকুয়ালস টু k2 ইকুয়ালস টু যদি 1 হয়ে যায়, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এই যে a ইকুয়ালস টু bk1 আর a ইকুয়ালস টু bk2, এখান থেকে আমি কি পাবো, a ইকুয়ালস টু b। এখান থেকে আমি কি পাবো, এই যে k1 আর k2-র ভ্যালু 1 বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি, a ইকুয়ালস টু b। তাহলে দেয়ারফর কি পেলাম, বা হেন্স লেখো, হেন্স a রো b অ্যান্ড b রো c ইমপ্লাইজ a ইকুয়ালস টু b, দিয়ে ইমপ্লাইজ রো ইজ কি, অ্যান্টিসিমেট্রিক, রো ইজ অ্যান্টিসিমেট্রিক। এখান থেকে আমরা বলে দিতে পারবো রো আমাদের অ্যান্টিসিমেট্রিক হয়ে গেল। তাহলে আমাদের পার্শিয়াল অর্ডার রিলেশন দেখানোর জন্য, পার্শিয়াল অর্ডার রিলেশন দেখানোর জন্য আমাদের কি কি দেখাতে হবে, পার্শিয়াল অর্ডার রিলেশন দেখানোর জন্য আমাদেরকে দেখাতে হবে রিফ্লেক্সিভ সিমেট্রিক আর রিফ্লেক্সিভ অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ আর অ্যান্টিসিমেট্রিক আমাদের হয়ে গেল, রিফ্লেক্সিভ আর অ্যান্টিসিমেট্রিক আমাদের হয়ে গেছে। এবার আমরা যদি ট্রানজিটিভ দেখিয়ে দিতে পারি, তাহলেই আমরা বলে দেবো এটা আমাদের পার্শিয়াল অর্ডার রিলেশন, এটা আমাদের পার্শিয়াল অর্ডার রিলেশন। মুছে দিলাম এগুলো। নেক্সট ট্রানজিটিভ। ট্রানজিটিভ লেট কি করব, a, b, c বিলংস টু z প্লাস অ্যান্ড কি লিখবো, a রো b অ্যান্ড b রো c বোথ হোল্ড, এগুলো হোল্ড করবে। দেন তাহলে কি হবে, দেন আমার কি আছে, a ডিভাইডস b অ্যান্ড b ডিভাইডস c। আমার টার্গেট কি, আমাকে দেখাতে হবে a ডিভাইড c। এটা তো আমরা এমনি বলে দিতে পারি, a যদি b কে ভাগ করতে পারে, b যদি c কে ভাগ করতে পারে, সেখান থেকে আমরা a c কে ভাগ করতে পারে দেখাতেই পারবো। কিন্তু আমরা এটা করব নাও, প্রমাণ করব নাও, a ডিভাইডস b ইমপ্লাইজ, এটা কি লিখতে পারবো, b ইকুয়ালস টু a, আগের বার k1 নিয়েছিলাম, এবার p1 নিলাম, লিখতেই পারি। একই রকমভাবে এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 2, তাহলে b ইকুয়ালস টু p1, যেখানে p1 বিলংস টু আমার z প্লাস। একই রকমভাবে b ডিভাইড c, এটা ইমপ্লাই করছে কি, b ডিভাইড c এটা ইমপ্লাই করছে কি, আমরা কি লিখবো, b c কে ডিভাইড করছে, তাই না। তাহলে আমরা লিখবো c ইকুয়ালস টু b p2, যেখানে p2 বিলংস টু z প্লাস, এইটা ঠিক আছে, এইটা পেলাম। এইবার একটা কাজ করো, এই দুটোকে গুণ করে দাও, এই দুটোকে গুণ করে দাও। নাও বি সি ইকুয়ালস টু কী হবে, এ বি p1 ইন্টু p2, এ বি p1 ইন্টু p2, ঠিক আছে, দুটোকে গুণ করে দিলাম, এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ বি p1 p2। এবার লক্ষ্য করো, এইখানে সবগুলোই কিন্তু পজিটিভ ইন্টিজার, তার মানে জিরো নেই, এখানে কোনোটা জিরো নয়, এই যে বিও জিরো নয়, সিও জিরো নয়, এও জিরো নয়, বিও জিরো নয়। তাহলে আমি দুই দিক থেকে বি তাড়িয়ে দিতে পারি, তাহলে কি পাচ্ছি, সি ইকুয়ালস টু এ p1 p2, সি ইকুয়ালস টু কী পাচ্ছি, এ p1 p2। এটা ইমপ্লাই করছে কি, সি ইকুয়ালস টু আমি এ পি ধরে নিতে পারি, যেখানে p1 ধরে নিলাম, p1 p2 ইকুয়ালস টু পি ধরে নিলাম। এটা কি দুটো ইন্টিজার গুণ করলে কি আসবে, অবশ্যই ইন্টিজার আসবে। আর একটা কথা বলি, এই যে দুই দিক থেকে আমি বি তাড়ালাম, তো এটা সব সময় তাড়ানো যাবে না, হ্যাঁ, যদি জিরো না হয় তবেই তাড়ানো যাবে। এই দুই দিক থেকে আমরা ওই যে কেটে বাদ দিয়ে দিই, গুণ থাকলে এই যে আমরা কেটে বাদ দিয়ে দিই বা করে দিই, ওই বাদ দেওয়াটা যতক্ষণ অবধি জিরো না থাকবে ততক্ষণ অবধি কিন্তু আমরা বাদ দিতে পারবো না।
ততক্ষণ অবধি জিরো যদি না হয় তবেই বাদ দিতে পারবো। জিরো হবে কি হবে না সেটা যদি বলে দেওয়া থাকে তবেই বাদ। এখানে দেখো জিরো হবে না, কোনোভাবেই জিরো হবে না, তার জন্য আমি দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম। এই দেখো সি ইকুয়ালস টু এপি, ভালো করে লক্ষ্য করো, দেখো এ ডিভাইডস বি, দেখো এ ডিভাইডস বি মানে বি ইকুয়ালস টু এপি ওয়ান, তাহলে সি ইকুয়ালস টু এপি, সি ইকুয়ালস টু এপি এখান থেকে আমি লিখতে পারি না, এটা ইমপ্লাই করছে এ ডিভাইড সি। ভালো করে লক্ষ্য করো, এ ডিভাইডস বি এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই করছে কি, দেখো বি ইকুয়ালস টু এ পি ওয়ান, এটা ইমপ্লাই করছে এই যে এই ডান দিকেরটা ইকুয়ালস টু বাম দিক ইন্টু পি ওয়ান, এই দেখো ডান দিকেরটা বাম দিক ইন্টু পি, তাহলে এখান থেকে বলতে পারবো এ ডিভাইড সি, এই যে এটার মতো করে, তাহলে আমার হয়ে গেল, এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে কি লিখবো, হেন্স এ রো বি অ্যান্ড বি রো সি implies a rho c for all a comma b comma c belongs to z plus, hence rho is transitive, hence rho is transitive। এখান থেকে আমরা কি পেলাম, রো আমাদের ট্রানজিটিভ, এখান থেকে আমরা কি পেলাম, রো আমাদের ট্রানজিটিভ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, রো রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। লিখে রাখতে পারো, সিন্স কথাটা এইভাবে লিখবে, সিন্স লিখেই দিই, since rho is reflexive, comma antisymmetric and transitive, comma দিয়ে লিখবে rho is an partial order relation on Z plus. Rho is an partial order relation. Since rho is reflexive, antisymmetric and transitive, rho is a partial order relation on Z plus. এটা হলো আমাদের পার্শিয়াল অর্ডার রিলেশনের একটা অঙ্ক। তাহলে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন আর পার্শিয়াল অর্ডার রিলেশন সম্পর্কে জানলাম। নেক্সট দিন আমরা প্রচুর এক্সাম্পল করব, যেখানে দেখা যাবে হয়তো রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে, এই ধরনের এক্সাম্পল এবং জেনারেল ব্যাখ্যা, এই জিনিসগুলোকে আমরা বাস্তব জগতের সঙ্গে একটু কম্পেয়ার করে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে।